দেখা হলে কথা হবে, কথা বাড়লে ব্যথা বাড়বে। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে সবাই আসা যাওয়ার হিসেব করছেন, মানে সবাই আমন্ত্রণ নিমন্ত্রণ পত্র হাতে নিয়ে বসে রয়েছেন, শুধু সময়টা কাটার অপেক্ষা। কেন বলছি এই কথা? দেখুন, 29শে এপ্রিল বুধবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট গ্রহণ, এবং তার আগে 27 তারিখ অর্থাৎ আজ হচ্ছে প্রচারের শেষ দিন। সব রাজনৈতিক দল আজ তাদের শেষ প্রচার করে নিয়েছে, এবং প্রচারের শেষ দিনেও দেখা যাচ্ছে কোনো রকম ফাঁকি না রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু প্রচারের শেষ দিনেও পশ্চিমবঙ্গে এসেছেন এবং সভা করেছেন। আর সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে পরিষ্কার সরল স্বীকারোক্তি সামনে রেখেছেন। তিনি বলছেন যে আমি যা দেখলাম, যা বুঝলাম, তাতে 4 তারিখের পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাকে তো আসতেই হবে। তার মানে ব্যাপারটা কি না, বিজেপি সরকার গড়ছে, বিজেপির শপথ গ্রহণের অনুষ্ঠান হবে, তিনি আসবেন, আগে থেকেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। এবার একদিকে যেমন 4 তারিখের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখানে আসবেন, সে কথা তিনি বলছেন, দিদি আবার 4 মের পর অন্য জায়গায় যাওয়ার হিসেব করে রেখেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার অলরেডি হুঙ্কার দিয়ে রেখেছেন অন্যরকম তার যাওয়ার বন্দোবস্ত। তিনি বলছেন 4 মের পরে তিনি দিল্লিতে চলে যাবেন এবং দিল্লিতে রাজনীতিতে ওদের খতম করে দিয়ে আসবেন। 4 মের পর দিদি যাবেন দিল্লি, সেখানে আবার আলাদা রকম যাওয়ার ব্যবস্থা রয়েছে। এবার দেখুন, অমিত শাহ তিনি আপনারা জানেন পশ্চিমবঙ্গে অনেক দিন ধরে রয়েছেন, অলরেডি তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় টানা তিনি থাকবেন। নরেন্দ্র মোদীর থেকেও বেশি সভা অমিত শাহ করেছেন, এবং সেখানে তার সভায় তার প্রচারে পিসির সঙ্গে ভাইপোকেও তিনি জুড়ে দিয়েছেন, এবং পিসি ভাইপোকে একসঙ্গে আক্রমণ করেছেন অমিত শাহ। অমিত শাহ বারবার যে কথাটা বলেছেন সেটা হচ্ছে এবারের নির্বাচন পিসি ভাইপোর রাজ পরিবর্তন করার নির্বাচন। 4 মের পর পিসি ভাইপোর রাজ শেষ হচ্ছে, একদম 4 মের পরে পিসি ভাইপোর রাজ শেষ হবে। মানুষ এই কথা বলে দিয়েছেন, পশ্চিমবঙ্গে এটা ঠিক হয়ে গেছে। মানে এখানে আবার অন্যরকম একটা আমন্ত্রণ পত্র তিনি সাজিয়ে রেখেছেন। আবার অমিত শাহর জন্য অন্যরকম একটা আমন্ত্রণের পত্র হাতে নিয়ে বসে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আবার ধান চাল কত রকম হিসেবের কথা বলেছেন, পায়েসের ব্যাপার ট্যাপার রয়েছে বোধহয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন অমিত শাহকে উদ্দেশ্য করে যে আমি ওকে বলছি যদি সৎসাহস থাকে তাহলে 4 মে কলকাতায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে, কত ধানে কত চাল পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে দেবে, আমাকে কিচ্ছু করতে হবে না। পশ্চিমবঙ্গের এই হচ্ছে ব্যাপার, এখানে কিছুই হয় না, শুধু সব কিছুই হয়ে যায়, সবই সবাই বুঝিয়ে দেয়। দেখুন, একটা সেই খুব বিখ্যাত গান আছে না, তেরে দর পর সনম চলে আয়ে তু না আয়ে হাম চলে আয়ে। তো সেই রকমই এখন ব্যাপারটা, যে সবাই কোথাও না কোথাও যাওয়ার জন্য কিন্তু প্ল্যান বানিয়ে রেখে দিয়েছেন, হয় তুমি যাবে নয় আমি যাব, এই হিসেবে সবাই চলছেন। এবারের নির্বাচনে আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত খেয়াল করে দেখেন তাহলে পুরোটাই হচ্ছে সব পক্ষের তরফ থেকেই আমরা জিতে গেছি, আরে বাবা আমরা জিতে গেছি, আমরা ক্ষমতায় চলে এসেছি, জাস্ট সময়ের অপেক্ষা, মানুষ বলে দিয়েছেন, মানুষ আমাদের দিকে ভোট দিয়ে দিয়েছেন, এইটা দেখানোর খেলা। 2021-এ যখন হাওয়া খুব গরম, ভোটের আগে চারিদিকে নানা রকম কথা হচ্ছে, হাওয়া ঘুরে গেছে, ঘুরতে শুরু করে দিয়েছে, এসব কথাবার্তা হচ্ছে, তখন প্রশান্ত কিশোরের বেশ ভালো দিন চলছে, তখন তার আচ্ছে দিন চলছে, তখনও পর্যন্ত প্রশান্ত কিশোর বিহারে মুখ থুবড়ে তো পড়ে যাননি। তো তিনি তখন বেরিয়ে এসে বলেছিলেন যে দেখুন এসব যা কথাবার্তা হচ্ছে এসব হাওয়াবাজি, একেবারে হাওয়ায় ভেসে কথাবার্তা বিজেপি বলছে, বিজেপি 100 ক্রস করতে পারবে না পশ্চিমবঙ্গে, বিজেপির 100 ক্রস করতে জিপ বেরিয়ে যাবে এবারে বাংলার নির্বাচনে। 2021-এর ফলাফল বেরোনোর পর দেখা গেছে বিজেপি 100 পার করতে পারেনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন 2026-এ রাজ্য বিজেপি, বঙ্গ বিজেপির ভেতরে সেরকম বদল না এলেও বাইরে কিন্তু তাদের জন্য দুটো বড় বদল এসেছে। এক হচ্ছে এসআইআর, আর 2 হচ্ছে কার্পেট বম্বিং। এসআইআর এর ব্যাপারটা আপনি জানেন, আর কার্পেট বম্বিং প্রচারে এমন একটা জিনিস, সেটা হচ্ছে আপনি আপনার চারপাশে একটা জিনিসকে এমনভাবে রেখে দেবেন যে আপনি আপনার চারপাশে ওটা ছাড়া আর অন্য কিচ্ছু দেখতে পাবেন না, আপনি অন্য কোনো বিকল্পই দেখতে পাবেন না। বিজেপির পশ্চিমবঙ্গে 2026-এর প্রচারটা একেবারে কিন্তু ওই রকম। আপনারা জানেন যে 2021-এ বলা হয়েছিল অমিত শাহ, নরেন্দ্র মোদী তারা প্রচারের জন্য ডেলি প্যাসেঞ্জারি করছেন। 2021-এ যদি তারা ডেলি প্যাসেঞ্জারি করে থাকেন, 2026-এ অমিত শাহ, নরেন্দ্র মোদী একেবারে মাটি কামড়ে এখানে পড়ে থেকেছেন, একেবারে সমস্ত কিছু তাদের পক্ষে যা করা সম্ভব সেটা তারা করেছেন, তার বেশি গিয়ে করেছেন। উত্তরবঙ্গের নির্বাচন হয়ে যাওয়ার পর, উত্তরবঙ্গ যেটা কিনা বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানকার নির্বাচন হয়ে যাওয়ার পরেও বিন্দুমাত্র সময় নষ্ট না করে দক্ষিণবঙ্গের নির্বাচনের প্রচারে কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন তারা, যাতে মোমেন্টামটা ধরে রাখা যায়, যাতে বলা যায় যে দেখো 100 কিন্তু ওখানে আমরা বের করে নিয়েছি, এবার জাস্ট এখান থেকে 70 থেকে 80 চাই, বের করে নেব ভাই, এবার বিজেপিকেই চাই, এইটুকু করে ফেলতে হবে আমাদের। দেখুন, এমনিতে যে কথাটা বলা হয় দক্ষিণবঙ্গ তৃণমূলের গড় হিসেবে পরিচিত, কিন্তু সেখানেও বিভিন্ন রকম
প্রচারে, মিছিলে, সভাতে বিজেপির উপস্থিতি প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। বিজেপির তরফ থেকে প্রচুর পরিমাণে টাকা ঢালা হয়েছে প্রচারের জন্য, এবং তারই সঙ্গে বাইরের রাজ্য থেকে যত রকম নেতাদের আনা সম্ভব, মানে যে অঞ্চলের যে মানুষ যে কমিউনিটির জন্য যেরকম নেতা চাই সমস্ত রকম বাইরের নেতাদের আনা হয়েছে। মানে একেবারে রবি কিষাণ, মনোজ তিওয়ারি থেকে শুরু করে স্মৃতি ইরানি, মৈথিলি ঠাকুর, হিমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ, মোহন মাঝি, কাকে চাই, যাকে চাই তাকেই আমরা নিয়ে আসবো, তাকেই আমরা ডেলিভার করব, কাকে চাই কখন চাই শুধু এইটুকু বলে দাও। এইভাবে কিন্তু বিজেপির প্রচারটা হয়েছে। বঙ্গ বিজেপি বা রাজ্য বিজেপিকে এবারে নির্বাচনের আগে প্রচারের জন্য বা নির্বাচনের কাজে শুধু একটাই জিনিস করতে হয়েছে, সেটা হচ্ছে ভালো করে সঙ্গতটা দিয়ে যাওয়া, ভালো করে জাস্ট পেছনে ঠ্যাকনাটা দিয়ে যাওয়া। যা করছে কেন্দ্রীয় বিজেপির নেতারা যেভাবে যা করছেন সেখানে জাস্ট সুন্দর করে একদম ঠ্যাকনা লাগিয়ে চলতে থাকা, সুন্দর করে সঙ্গত দেওয়া। আপনি দেখবেন যে কোরাস যখন হয় না, গানের সামনে একজন বা দুজন থাকেন যারা গানটা গান, আর কোরাসের জায়গাগুলোতে পেছনে যে গ্রুপ সিঙ্গিং যারা করছেন তাদেরকে ওই ভালো করে কোরাসের জায়গাগুলোতে সঙ্গতটা দিতে হয়। ওই কাজটা এবারে রাজ্য বিজেপিকে করতে হয়েছে। মানে ব্যাক বেঞ্চার একেবারে ফার্স্ট বেঞ্চারের খাতা থেকে দেখে দেখে লিখছে, টুকলিটা জাস্ট ভালোভাবে নামাতে হবে, বেরিয়ে গেলেও কিন্তু যেতে পারে। চাপ আসলে তৃণমূলের কাছে এবারে কিন্তু বলার মতো খুব একটা কিছুই ছিল না হাতে। হ্যাঁ, আইপ্যাক পেছনে চুপচাপ তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছিল, কিন্তু সেখান থেকে দুম করে একটা কিছু বেরোবে, সেই নিয়ে লেখা হয়ে যাবে, এরকম কিছু ছিল না। নেহাত এসআইআরটা হলো বলে তৃণমূল কংগ্রেস তাও ইস্যু পেলো, লড়াই করার মতো মঞ্চের ওপর দাঁড়িয়ে কথা বলার মতো একটা জায়গা পেল। তা না হলে আপনি একবার ভেবে দেখুন, তৃণমূলের তরফ থেকে এবারে মঞ্চের ওপরে উঠে প্রচারের আগে, নির্বাচনের আগে প্রচারের সময় এটা বলা যে আপনারা আমাদের ভোট দিন, আমরা আপনাদের জন্য অনেক কাজ করব, কোন মুখে তারা এই কথাটা বলতো? তাদের কাছে ছিলটা কি? এসআইআরটা হলো বলে তৃণমূল মঞ্চের ওপরে উঠে হুঙ্কার দিতে পারলো যে আমরাই আপনাদের অধিকারটা রক্ষা করব, বিজেপি এলেই কিন্তু এনআরসি করে দেবে, আপনাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, আপনাদের অধিকার কেড়ে নেবে, আমরাই কিন্তু আপনাদের অধিকার রক্ষা করব। একটা লড়াইয়ের জায়গা কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে পেল। কিন্তু তাই বলে তৃণমূলের কাছে বলার মতো কিছু ছিল না বলে তাদের কাছে কি শক্তিও ছিল না? ব্যাপারটা কিন্তু তা নয়। তৃণমূলের সহায় সম্বল দুটো জিনিস ছিল পশ্চিমবঙ্গে, যেটা একটা সময় সিপিআইএমকেও হেভি সার্ভিস দিয়েছে বাংলার বুকে। এক নম্বর হচ্ছে বুথ ম্যানেজমেন্ট, বুথ লেভেলে সংগঠন শক্তিশালী তৃণমূল কংগ্রেসের ছিলই, এবং এই পশ্চিমবঙ্গে একদম সংগঠন বুথ লেভেলে একদম তৃণমূল স্তরে যদি শক্তিশালী একবার করে চেপে বসা যায়, সেটাকে উপড়ে ফেলা, সেটাকে নাড়ানো কিন্তু প্রায় অসম্ভব ব্যাপার। এবং তার সঙ্গে দু নম্বর জিনিস হচ্ছে মানুষের লেথার্জি, মানুষের সয়ে নেওয়ার ক্ষমতাকে কখনো ডিসকাউন্ট করা উচিত নয়। দেখুন, রাজনীতি আবেগের খেলা না অঙ্কের খেলা, এই নিয়ে প্রচুর চর্চা হয়েছে, এই প্রশ্নের ওপর প্রচুর তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই প্রশ্নটাই বাতিল হয়ে গেছে, এই চর্চার কোনো জায়গাই নেই। কারণ আজকের দিনে দাঁড়িয়ে অঙ্কের মতো করে আবেগ তৈরি করা যায়, ম্যানুফ্যাকচার করা যায়। হ্যাঁ, পজিটিভ আবেগ তৈরি করাটা একটু চাপের ব্যাপার, কঠিন ব্যাপার, কিন্তু নেগেটিভ আবেগ, কারোর বিরুদ্ধে আবেগ তৈরি করা ম্যাগির মতো 2 মিনিটের খেল। 2 মিনিটে আপনি ম্যানুফ্যাকচার করে ফেলতে পারবেন। ঘৃণা এখন ম্যানুফ্যাকচার করা যায়। আমাকে ঘেন্না করে মানুষ, কিন্তু ওকে আমার থেকেও বেশি ঘেন্না করে, কিন্তু এটাতেই কি খেলা শেষ? দেখুন, মানুষ যে ভোট দেন, মানুষ নিজেদের মত যে প্রকাশ করেন, সেটা কখনোই না ওয়ান ডাইমেনশনাল নয়। মানুষের ভোট সবসময় ডাইনামিক। তাই একটা অঙ্ক দিয়ে একটা ধাঁচায় ফেলে কিন্তু এটাকে কখনোই জাস্টিফাই করা যায় না। তাহলে কি পড়ে আছে? দুটো জিনিস, বোনাফাইড টেন্ডেন্সি আর আন্ডারলাইন প্রিন্সিপাল। বোনাফাইড টেন্ডেন্সি কি? মানুষ কাউকে একটা ভোট দিচ্ছে, কেন দিচ্ছে? 1 নম্বর পার্টিজনিত কারণ, 2 নম্বর তার প্রতি অনুরাগ আছে তাই দিচ্ছে, 3 নম্বর তার প্রতি ঘৃণাটা কম, তাকে কম ঘৃণা করে তাই দিচ্ছে। আগে হ্যাঁ কাকু, সেই লেসার এভিল থিওরি। আর 4, আমি জেতার দলে থাকতে চাই তাই আমি ওকে ভোট দিচ্ছি। দেখুন, মানুষ সবসময় জেতার দলে থাকতে চায়, হেরোর দলে কেউ থাকতে চায় না। তাই আপনি যদি খুব কনভিনসিংলি, খুব বিশ্বাসযোগ্যতার সঙ্গে মানুষের সামনে এটা বলতে পারেন, আমি জিতছি, আমি তো অলরেডি জিতে গেছি, আরে ঘোষণা জাস্ট সময়ের অপেক্ষা, কিন্তু আমি তো জিতে বসে আছি, দেখো না, এইটা যদি আপনি দিতে পারেন, এইটা যদি করতে পারেন, তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা ফোমো তৈরি হয়, ফিয়ার অফ মিসিং আউট। আরে ও যে বললো ও জিতছে, আমিও তাহলে ওই জেতার দিকেই সরে যেতে চাই। এইখানে এর থেকেও বড় যে বিষয়টা, সেটা হচ্ছে আন্ডারলাইন প্রিন্সিপাল। মানুষ একরকমভাবে বেঁচে বেঁচে অভ্যস্ত, সেই রকমভাবে বাঁচতে সে ভালোবাসে, কারণ সেটা তার অভ্যেস। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, তাতে কিছু যায় আসে না, এটা অভ্যেসের বিষয়। আপনার বাবা মা ধরুন চাইনিজ রেস্টুরেন্টে যাবেন, রেস্টুরেন্টে গিয়ে চাইনিজ খাওয়া মানে তারা ফ্রাইড রাইস আর চিলি চিকেনটাই অর্ডার দেবেন। মুঘলাই মানেই বিরিয়ানি, খুব বেশি হলে রুমালি রুটি সঙ্গে রেজালা। পাশের টেবিলে দারুণ শব্দ করে, দারুণ সুন্দর দেখতে একটা চিকেন সিজলার
সিজলারের থালা আসছে সেদিকে তাকিয়ে থাকবে কিন্তু অর্ডার করবে না, কারণ অভ্যেস। এসিটা প্রচণ্ড গরমেও 24 বা 26-এই চলবে, মরে গেলেও সেটা কিছুতেই 17 বা 18-তে নামবে না। এবার এইখানেই লড়াইটা চলে এই বোনাফাইড টেন্ডেন্সি আর আন্ডারলাইন প্রিন্সিপালের মধ্যে, যে কে কোনটাকে বেছে নেবে, কে কোনটার দিকে মেকবে। আর তখনই আসে বাঙালি আনার কথা। বাঙালি হারতেও ভালোবাসে যদি সেই হার শান্তির হয়। কত বাঙালি প্রেমিক হেরে গেছে শুধু প্রেমিকাকে কষ্ট দেবে না বলে। কত বাঙালি প্রেমিকা সেই সকালবেলা থেকে গরমের মধ্যে বাসে ট্রেনে ঝুলে সকালে তৈরি করা রুটি আলুর তরকারি নিয়ে পৌঁছেছে বিকেলে দুজনে মিলে খাবে বলে। বাঙালিকে টলাতে পারে, নড়াতে পারে একমাত্র সেই জিনিসটা যেটা বাঙালিকে হাসাতে পারে অথবা কাঁদাতে পারে। খুব রেগে বাঙালি কিছু করবে, এই চাঁদি ফাটা গরমে অন্তত বাঙালি সেই জায়গায় নেই। বিখ্যাত মানুষ বলে গেছেন, এই দুনিয়াতে মিথ্যে আসে, তার থেকেও বড় মিথ্যে আসে, তারপরে আসে পরিসংখ্যান। লাইজ, ড্যাম লাইজ, অ্যান্ড দেন দেয়ার ইজ স্ট্যাটিস্টিক্স। দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে চারপাশে যা পরিস্থিতি চলছে, পরিসংখ্যান অনেক কথাই বলছে। এই মুহূর্তে দিল্লি থেকে দাদা আসছেন, দাড়িতে হাত বোলাতে বোলাতে বলছেন, আরে বাবা পরিসংখ্যান দেখো 90% বেশি ভোট পড়েছে, এর মানেটা কি বুঝলে না? কি মানে? আরে এর মানে হলো গাছে কাঁঠাল, গোফে তেল, কুকুরের পেটে ঘি। পরিসংখ্যান অনেক রকম কথা বলে। পরিসংখ্যান তো এরকমও বলছে যে এবারে এসআইআর এর জন্য মানুষ এমন ভয় পেয়েছে যে জেরক্সের দোকানে পাড়ায় পাড়ায় বিশাল বড় লাইন। কেন না, ভোটার স্লিপ ল্যামিনেট করার জন্য মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন জেরক্সের দোকানে, যে এবারে যে ভোট দিয়েছেন তার প্রমাণটা তারা রেখে দেবেন যাতে এর পরে নাম বাদ না যায়। এসআইআর এর পর মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাবে, এই ভয়ে প্রচুর মানুষজন এগিয়ে এসে এবারে ভোট দিয়েছেন। পরিসংখ্যান এটাও বলছে প্রথম দফায় যে 152টা কেন্দ্রে ভোট হয়েছে তার মধ্যে অন্তত 23টা কেন্দ্র এরকম রয়েছে যেখানে মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের থেকে বেশি। তাহলে এই সমস্ত জায়গা যেখানে মহিলারা ডিসাইডিং ফ্যাক্টর, সেখানে মহিলারা কি ডিসাইড করলেন, কি সিদ্ধান্ত নিলেন? অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তারা ভোট দিলেন নাকি লক্ষ্মীর ভাণ্ডারেই তারা খুশি সেই দিকেই তারা ভোট দিলেন? দেখুন পশ্চিমবঙ্গে না অনেক রকম পিসেমশাইরা রয়েছেন যারা ভোটের আগে হেব্বি গল্প দেন, নানা রকম পরিসংখ্যানের কথা সামনে রাখেন, আর তারপর যখন সেসব গল্প মিথ্যে বেরোয়, পরিসংখ্যান মেলে না, তখন তারা সুন্দর মুখটা মুছে বেরিয়ে চলে যান। তাহলে এখন কথাটা কি? কথাটা হচ্ছে প্রথম দফা নয়, দ্বিতীয় দফার ভোট হলে আপনি বুঝতে পারবেন যে ম্যাজিক ফিগারের কাছে কারা পৌঁছাচ্ছেন, ম্যাজিক ফিগার কাদের হাতে থাকবে। তাই দ্বিতীয় দফার যে ভোটটা সেই দিকে চোখ খুলে তাকিয়ে থাকুন। বেকার আগে থেকে যা গালগল্প বোনা হচ্ছে সেগুলো কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। আর একটা কথা, এবারে কিন্তু ফ্যাক্টর এটাও যে এইবারের নির্বাচন খুব সূক্ষ্মভাবে ব্যক্তিগত স্তরে পৌঁছে যাচ্ছে। আগে বলা হতো হোয়াট ইজ পলিটিক্যাল ইজ নট পার্সোনাল, এবার দেখা যাচ্ছে পার্সোনাল ইজ পলিটিক্যাল। ব্যক্তিগত জিনিস রাজনীতিতে এবার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রথম দফায় যারা ভোট দিয়েছেন তারাও একদিকে ধরে ভোট দিয়েছেন, দ্বিতীয় দফায় যারা ভোট দেবেন তারাও একদিকে ধরে ভোট দেবেন। কোন দিকে? আপনি আগে থেকে বেকার ভেবে টেনশন নিচ্ছেন কেন? দিদি মোদি সবাই তো বলেই দিয়েছেন 4 তারিখের পর সবাই পশ্চিমবঙ্গে আসছেন, পশ্চিমবঙ্গে দেখা হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।